নমস্কার। প্রতিদিন লাইভ অনুষ্ঠানের মতন আজও লাইভ অনুষ্ঠান শুরু করলাম, তবে খানিকটা দেরি হয়েছে। আপনারা অনেকেই জানেন যে এই সময়ের মধ্যে বাজেট ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন ময়দানে রয়েছে। আজ কার্যত রাস্তায় নেমে মানুষের কাছে বাজেটের পক্ষে সপক্ষে এবং বিকশিত ভারতের যে বাজেট সম্পর্কিত কথাগুলো বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব মন্ত্রীরা বলছেন, আজ রাস্তায় নেমে সেই বাজেট ইস্যুতে কর্মসূচি সংগঠিত করল বিজেপি। আগরতলা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি সংগঠিত হয়। বিজেপির প্রত্যেকটি মণ্ডলে আজ কর্মসূচি সংগঠিত হয়েছে। সেই কর্মসূচি থেকে বিকশিত ভারতের বাজেটকে তারা ব্যাখ্যা করেছেন, বা বাজেট বিকশিত ভারতের লক্ষ্যেই সেটা করা হয়েছে, এই বক্তব্য রেখে তারা জনমত তৈরি করছেন। তার পাশাপাশি বিভিন্ন সংগঠন, বামপন্থী বিভিন্ন সংগঠন কর্মসূচি সংগঠিত করছে। সেদিক থেকেও বাজেটের বিপক্ষে তাদের বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করব। সপক্ষে বিজেপি, বিপক্ষে বিরোধীরা। এদিক থেকে আজকের আলোচনায় আপনারা অংশ নেবেন, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন এবং অবশ্যই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি হোক কিংবা আপনার নিরপেক্ষ অবস্থান থেকে কথা বলবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কথা বলুন। এবং বিজেপির তরফে আজ বাজেটের পক্ষে প্রচারের আলোর পাশাপাশি আপনারা জানেন যে রাজ্যে এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সরকারের তরফে উত্থাপন করা হয়েছিল। সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। সেটা হচ্ছে মেগা চাকরির অফার দেওয়ার। সেই কারণেও সরকারকে অভিনন্দন জানানো। তার পাশাপাশি এই সময়ের মধ্যে বাজেটকে যারা ব্যাখ্যা করছেন, বিকশিত ভারতের বাজেট, এবং সেই বিকশিত ভারতের বাজেটের পক্ষে কিভাবে প্রচার করছেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব, তাদের বক্তব্যের পাশাপাশি আপনাদের কথা শুনবো। নমস্কার, কি বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন। বলছি দাদা, বাজেট সম্পর্কে বলতে গেলে কি বলবো, একদম সবচেয়ে খারাপ বাজেট বলতে আর কিছু বুঝায় না, এটাকেই বুঝায় যা বেকারদের জন্য, বিশেষ করে সারা ভারতবর্ষে একটাই সবচেয়ে বড় সমস্যা, বেকার সমস্যা। বেকারদের জন্য কোনো কিছু নেই। তারপর কি করলো, দ্রব্যমূল্য দিক থেকে শুরু করে যাবতীয় কিছু যেগুলো নিত্যপ্রয়োজনীয় জিনিস, ওগুলোর দামেরও কোনো মূল্য হ্রাস করা হয়নি। এটা একটা হাস্যকর ব্যাপার হবে। এটা কংগ্রেস যখন ছিল ক্ষমতার, তাও ওখানে একটা পরিধি ছিল। যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শুধু প্রধানমন্ত্রী না, তিনি একজন আরবিআই গভর্নর ছিলেন, তিনি একজন ইকোনমিক্স ছিলেন। তো এটাই বাজেট বলে ওনাকে বাজেট বলতো। আর এখন যে বাজেট খুবই হাস্যকর। ওরা বিজেপিও তো বলবেই, ওদের কাজই হচ্ছে ওদের কি বলবো, ওদের গুণগান গাওয়া। আপনি তো জানেনই দাদা, যখন দিল্লিতে কদিন আগে ভোট হলো, কালকে রেজাল্ট দেবে 8 তারিখে, কালকে সবকিছু ওরা 2 নম্বর কি বলবো, সবকিছুতে ওরা গাফলা করছে। আপনি দেখুন একটা কি বলবো, আমাদের অপোজিশন লিডার রাহুল গান্ধী লোকসভাতে উনি, তারপর এনসিপি নেতা দিলেন, তারপর এবং এই বাজেটকে কেন্দ্র করে আগরতলায় যে কর্মসূচি সংগঠিত হলো, তাতে বিজেপি সিপিআইএম কর্মসূচি সংগঠিত করেছে পরন্ত বিকালে। আমরা যে স্লাগ আপনাদের কাছে তুলে ধরেছি, স্লাগ নেম হিসাবে যে বাজেট মিছিল, মুখোমুখি সংঘর্ষ এড়ালো পুলিশ, তার একটা আলাদা কারণও আছে। কারণটি একটু বলছি। আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিজেপির একটি কর্মসূচি শুরু হবে। উল্টো দিক থেকে মেলার মাঠ থেকে অপর একটি কর্মসূচি বামপন্থীদের শুরু হবে। নমস্কার, কে বলছেন? আমি আগরতলা শহরে গেছিলাম, দেখুন এটার কারণ হইল বিশ্ববন্ধু বাবু এখানে ধর্মনগরে যে তাদের দুই দলের মধ্যে এখানে তেল, এগুলো তো তেল, এখানে ধর্মনগরের তেল, এখানে লাইন আছে 2টা 3টা। আরেকটা কি জেনে একটা পুলিশ, এটা আমি পুরাটা দেখতে ভালো থাকবেন। এগুলো হইলো কি হয়েছে, আর বিশ্ববন্ধু বাবু কি আজকে সব এখানে টান দুই দলের মধ্যে। আমি জানি আইওয়াদিন ধর্মনগর 20 বছর আগে আমিও ধর্মনগরে কাজ করছি। এইসব ফুড এখানে এই দলের তেলটা আনো বাবু, তেলটা আনলে এখানে এখন লাইন আছে 3টা 4টা পর্যন্ত মানুষের লাইন দিব। বিশেষ আনোয়ারকে ভালো থাকবেন মুখ্যমন্ত্রী শক্তি। এবং আগরতলায় যে যখন একই সময়ে দুইটি রাজনৈতিক কর্মসূচি শুরু হবে, দুইটি দলে বা সংগঠন সময়, তখন স্বাভাবিকভাবে পুলিশের তৎপরতা শুরু হয়ে গেছে। আমরা এই কারণে বলছি বাজেট মিছিল, মুখোমুখি সংঘর্ষের আলো পুলিশ। ঠিক রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিজেপির কর্মসূচি মিছিল শুরু হলো, মেলার মাঠ থেকে বামপন্থী সংগঠনের মিছিল শুরু হবে। একই সময়ে তা নিয়ে পুলিশ চিন্তিত। পরবর্তী সময় রাজধানীর পুলিশ এবং অবশ্যই
একটু অন্যভাবে বললে সদর মহকুমার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক, সর্বোপরি পশ্চিম থানার ওসি বাবু সহ পুলিশ টিম সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করে দুইটি যুযুদান, দুই মেরুর দুই রাজনৈতিক দল কিংবা সংগঠন সমূহের কর্মসূচিকে দুই দিকে ছড়িয়ে দেওয়ার বা দুই দিক থেকে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তারপর মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হলো, আমরা এই কারণে বলছি। কারণ যে রোডম্যাপ তৈরি করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার কথা ছিল ঠিক প্রায় একই সময়ে, তাহলে যে কোনো সময় বিজেপি এবং বামপন্থী সংগঠনের যে কর্মসূচি তার মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। পরন্তু বিকালের এই দৃশ্য দেখে অনেকেই বলবেন যে হ্যাঁ, সে কারণে অনেকে অভিজ্ঞতা অর্জন করেছেন, অনেকে দেখেছেন। সেদিক থেকে আমরা বলছি যে পুলিশ এবং অবশ্যই সদর মহকুমার পুলিশ টিম, আগরতলার পশ্চিম আগরতলার পুলিশ টিম কিংবা পূর্ব আগরতলার পুলিশ টিম সেদিক থেকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তার পাশাপাশি বিজেপি এবং বামপন্থীদের কর্মসূচি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরও রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যতা, সর্বোপরি রাজনৈতিক বিচক্ষণতায় তারাও তাদের মতন করে ভূমিকা পালন করেছেন খুদ রাজধানীতে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার স্যার, আমি কোথা থেকে বলছি? এটা হ্যাঁ। লাইভ অনুষ্ঠান আছে না? লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। লাইভ অনুষ্ঠান থাকলে আমি 1-2 মিনিট কথা কম, বাজেট দু সময় জানি একটু, মানে ওই বাজেট নিয়ে একটা এরকম একটা বিষয় তো আছে এই টপিকটা। তো বাজেট নিয়ে বলতেছি, বাজেট বলতে বাজেট বিরোধীরা যারা করছে, লাইনটা কাটেন না স্যার, লাইন কাটলে আমি ফোন করতাম না। আমার কথাটা লাইভ অনুষ্ঠানে সবাই শুনুক। বাজেট নিয়ে যারা বিরোধিতা করছে, যেমন জিতেন চৌধুরী, সিপিএম এর এটা বাজে কথা বলে লাভ নাই, সিপিএম তো এটা গীতা। আর একটা আছে আইবর্তাসী নেতা সুদীবন আশিস শাহ, আজকে মোদির গীতা কইছে। আরে তারা বাজেটের সুফলটা কালকে 10:30 ভিত্তি পাইব। 10:30 বলতে কি জানেননি, দিল্লি একটা বিধানসভা নির্বাচন হইব, একদম সোজা লাভ নাই কথাটা। কিন্তু আবার রাত্রে আমি পরশুদিন কালকে রাত্রে আহ্বান করব। বাজেট যে জনবিরোধী না জনসম্মুখে গেছে, ওই ত্রিপুরার ছাগলের সিনেমার বাচ্চা সুদীপ বর্মন হয়েছে আইয়া বলতেছি, তারা টের হয় 10:30 পরে। ত্রিপুরা তো এই সুদীপ বর্মন হয়েছে বাজেট যে বিরোধীরা করছে, এরা বাজেট কথার অর্থ বুঝিনি। আর সিস্টেম ঢুকে হয়েছে আর এক ছাগল। কতদিন মানুষ। এবং আজ এই দৃশ্য দেখে অনেকে বলছিলেন যে রাজনৈতিক কর্মকাণ্ড প্রত্যেক দল করবে। হ্যাঁ, নিশ্চয়ই করবে, পুলিশের একটা আলাদা ভূমিকা থাকে এবং সেই ভূমিকা আজ কার্যত পুলিশ রেখেছে। নমস্কার, কে বলছেন? সংঘর্ষ, দুই দলের সংঘর্ষ। আজকে একটা জিনিস নজিরবিহীন ঘটনা আমরা দেখলাম আগরতলা শহরে। আপনার বাজারঘাটে ঘন্টার পর ঘন্টা গাড়ি দাঁড়িয়ে মিটিং এর জন্য দেখলাম বিজেপি রাজ্য গভর্নমেন্টের একটা মিটিং চলছে এখানে। এই রাজ্য গভর্নমেন্টের তারা মিটিং করে, তাদের জন্য কি স্কুলের মাঠ নেই আর মিটিং করার কোনো জায়গা নেই? তারা রাস্তাতে কেন? সারা রাস্তা বিভিন্ন জায়গাতে, অনেক জায়গাতে দেখলাম রাস্তা মিটিং করার জন্য তো বিরোধী দলকে দেওয়া হয়, কারণ বিরোধী দল মাঠ দেওয়া হয়নি, কারণ বেশি মানুষ চলে আসবে, বেশি মানুষ যাতে না আসে তার জন্য মাঠ দেওয়া হয়নি। মাঠটা দেওয়া হয়েছে এখন এই বিজেপি গভর্নমেন্টের জন্য। এখন বিজেপি গভর্নমেন্ট কেন সরকার পক্ষ হয়ে তারা রাস্তার মধ্যে মিটিং করে, তাদের কি লজ্জা নেই? তারা মানুষকে এইভাবে যানবাহনকে এত কষ্ট দিচ্ছে, মানুষ ঘন্টা পর ঘন্টা লাইন দাঁড়িয়ে থাকে। আপনারা নিশ্চয়ই দেখেছেন বাজারঘাটে যে একটা মিটিং করেছে পুরোপুরি রাস্তার মধ্যে। তারা মানুষকে এত কষ্ট দিচ্ছে কেন? তারা সরকার পক্ষ হয়ে মানুষকে এত কষ্ট দেওয়ার জন্য তাদের মানুষ সরকারে এনেছিল। তো তারা কি তাদের সত্যি লোক নেই যে মাঠ ভরবে না, সে আশানি মাঠে যাবে না? না তারা রাস্তাতে কম লোকের জন্য মানুষ দেখবে না? মানুষ দেখার জন্য রাস্তাতে তারা চলে আসে। কোন জিনিসটা মানুষ দেখার জন্য? মানুষ কোন মাঠের মধ্যে মিটিং করলে মানুষ দেখবে না সেটা? এইভাবে প্রচার, আসলে বিজেপি গভর্নমেন্টের প্রচারের জন্য আছে। মানুষ যদিও তারা না যাক, তারা শুধু মানুষের সামনে যায়, যাকে প্রচারটা সুন্দরভাবে নিতে পারে, হ্যাঁ, তাদের সঙ্গে কিছু মানুষ আসছে, এই জন্য রাস্তার মধ্যে তারা বসে পড়বে। হ্যাঁ, এটা কি ঠিক করেছে? এটা তো কোনোদিনই ঠিক না, মানুষকে তারা এত কষ্ট দেয়।
মিটিং মিছিলের জন্য রাজ্য গভর্নমেন্ট কি এটা দেখেনি? তাদের সরকার পক্ষের মানুষকে এইভাবে প্রতারণা করছে, গাড়ি ঘোড়া এগুলি যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে। এটা একটু আপনারা তাদের প্রত্যেকটি মণ্ডলে দুটো করে আজকে জনর্যালি হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে খয়েরপুরের বণিক্য চৌমুনিতে একটা এবং পাশাপাশি আরেকটা নোয়াগাঁও কেবরামপাড়া অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে। আমরা জানি যে সংবিধান আমাদের আত্মা, সংবিধান আমাদের প্রাণ। এই সংবিধান আমাদের সুরক্ষা দিয়েছে, অধিকার দিয়েছে, মৌলিক এবং ব্যবহারিক। সেই সঙ্গে এবার যে জনমুখী বাজেট নির্মলা সীতারামন যে অর্থমন্ত্রী হিসেবে সংসদে পেশ করেছেন, যার নেতৃত্বে আছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এক কথায় ঐতিহাসিক। যে গরিব মানুষ, মহিলা, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য একটা নতুন দিশা দেখাবে। বিশেষ করে যুব সম্প্রদায়, কৃষক সম্প্রদায়, প্রত্যেকটা মানুষের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি দেওয়া হয়েছে তাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং আগামী দিন ভারতবর্ষকে শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিণত করার জন্য যে রূপরেখা তৈরি সেটা এবারের বাজেটে করেছেন এবং আমি সেই জন্য আমরা সবাই এটাকে ধন্যবাদ জানাতে চাই এবং সেই সঙ্গে নিন্দা এবং ধিক্কার জানাতে চাই কংগ্রেস এবং সিপিএমকে, যারা দিশাহীনভাবে আজকে যাদের হাতে কোনো এজেন্ডা নেই, যাদের অতীত কোনো সুন্দর কথা বলার জায়গা নেই, সেখানে তারা এর বিরুদ্ধে অপপ্রচার করছে। ঠিক তোতা পাখির মতো এটাকে জনবিরোধী আখ্যা দিয়েছে। কিন্তু মানুষের সমর্থন এবং বিশ্বাস আগামীকালকেই দেখবেন দিল্লির আমজনতাও তার পক্ষে কীভাবে সায় দেয়। আমাদের কোটি কোটি মানুষের কর আপনাদের লাইভে দেখছি ওনারা যে সমস্ত ওনারা তো প্রাক্তন কংগ্রেস লোক ছিলেন, ইন্ডিয়ান কংগ্রেসের। তো ঠিক আছে, ওনাদের ক্ষমতা আছে। কথাবার্তা বলতে গেলে ওনারা জনপ্রতিনিধি, মানে আমাদের দায়িত্বীরা। ওরা যখন জনগণে যখন ভোট দিবেন না আসে, আমি চিনি একটু বলছি কথাবার্তা বলতে ওনারা তো টাকা পয়সা বোঝ না মিনিস্টার ইলেকট্রিক আছেন রণজিৎ সিং বাদায়, ওরা সব তো কংগ্রেস ছিলেন। আমরা তো প্রথম রঘুনাথ বিশ্ববন্ধু সেন আমার চাকরি দিয়েছিলেন। আমাদেরকে তোলে কথা বলতে ভালো লাগে। ধন্যবাদ। রাখি। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বাজেটের বিষয় নিয়ে মিছিল, সান্তা মিছিল বা চলছে, কারণ বাজেট করেছে বামপন্থীরা জনবিরোধী বাজেট হিসাবে আখ্যায় দিয়েছে। আর বিজেপি যারা মিছিল করছে তারা ভালো নিয়ে বাজেট করেছে, কিন্তু বাজেট যদি ভালো করে থাকে তাহলে 400 কোটি টাকার 11 বরাদ্দ কমিয়ে দিল।
আমরা T24 আমরা দেখলাম সমস্ত অনেকের মাধ্যমে এই বাজেটের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য কোনো কিছু নাই, কর্মচারীর জন্য কোনো কিছু নাই, গ্রামীণ যে রোজগারের যে সেদিকেও নাই। কিন্তু আসলে বিজেপি দল তো করতে পারবে, কারণ তারা শাসক দলে রয়েছেন। পাল্টা মিছিল পাল্টা অনেক কিছু পাল্টা অনেক সাংবাদিক সম্মেলন করে করতে পারবে, কিন্তু তার পাল্টার মধ্যে এক নম্বরে আছে। কারণ কাজ যাই হোক, ত্রিপুরাতে যেতটুকু হোক, এখন আমরা দেখি যারা খিদা আছে, খিদা লেগে রয়েছে, কিন্তু বলতে পারবো খিদা আছে, কিন্তু ভর্তি আছে সেটাই বলতে হবে বিজেপি দলের কাছে। আমরা দেখলাম আজকে অনেক জায়গাতে মিছিল করেছে পাল্টা বামপন্থীর বিরুদ্ধে। তারা মানে মানে বামপন্থের যে করেছে সেটা ইংরেজি তারা বিজেপি করেছে, কিন্তু পাল্টা করে গিয়েছে। সেটা আগামী দিন মানুষ বুঝতে পারবে ত্রিপুরা কিনা সারা ভারতবর্ষের রাজ্যগুলোর মধ্যে কতটুকু উন্নত হয়েছে, কতটুকু উন্নতি করতে পারবে সর্বক্ষেত্রে। কিন্তু আমরা দেখলাম কালকে জিআইবিডির মাধ্যমে যারা চাকরি উপহার পেয়েছে, আমরা হিসাব করে দেখলাম বেশি পার্সেন্ট এই বামপন্থী ঘরে কিন্তু জিআইবিটি চাকরি গিয়েছে। কারণ বামপন্থীর ছেলেমেয়েরা লেখাপড়ার দিকে মনোযোগ ছিল, পাশাপাশি তার মধ্যে লেখাপড়ার মাধ্যমে দিয়ে কিন্তু চাকরি পেয়েছে। আমরা তার একটা হিসাব করে দেখলাম, কিন্তু সেটা হলো লেখাপড়ার বিষয়। কিন্তু আমরা চাই এই মিছিল টিছিল না করে যে সামাজিকতা, যে তাদের প্রতিশ্রুতি মোতাবেক যেসব কাজ করার দরকার, সংস্থাগুলি পূরণ করার দরকার, সেটি করার দরকার। হসপিটালের মাধ্যমে নার্স নেই, ডাক্তার নেই, ফার্মাসিস্ট নেই, উপস্বাস্থ্য কেন্দ্রের মধ্যে এমপিডব্লিউ নেই, কিন্তু তারা মিছিল করে যাচ্ছে। কিন্তু বন্ধু, জনগণের সাথে কাজ করুন। গ্রামে গঞ্জে রাস্তাঘাটের ভেয়াল পরিস্থিতি, রাস্তাঘাট অচল হয়ে রয়েছে, কিন্তু জাতীয় সড়ক ছাড়া সমস্ত গ্রামগঞ্জের রাস্তা কিন্তু বেহাল পরিস্থিতি। কোথাও কোথাও কিছু হচ্ছে, কিন্তু এইভাবে যদি রাস্তাঘাট মেরামত না করে, তাহলে মানুষের যে আগামী দিন যে বর্ষা আসবে, তাহলে আরো বেশি মানুষের বিপদ হয়ে যাবে। আমরা সেটা T24 মাধ্যমে বলতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রের মধ্যে বিধায়করা রয়েছে, কোথায় রাস্তা খারাপ, কোথায় কি হয়েছে সেটা ভালো করে তারা জানে। কিন্তু মিছিল পাল্টা বেশি করে লাভ হবে না, জনগণের জন্য কাজ করুন। সেটা না হলে আগামী দিন মানুষ যে প্রতিশ্রুতি দিয়েছে, তাহলে মানুষ আগামী দিন গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে রুখে দাঁড়াবে এবং তার প্রতিবাদ করতে বাধ্য হবে। সেটাই আমরা মানুষের কর ভার লাঘব করে এক কথায় নতুন এক ইতিহাস তৈরি করেছেন নির্মলাজি এবং নরেন্দ্র। যেটা উপলক্ষে আজকে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে আমাদের সমস্ত নেতৃবৃন্দরা এই অঞ্চলের উপস্থিত আছেন। দুটো সেক্টরে আমরা ভাগ করেছি, ওই দিকের সেক্টরটা চলে গেছে ওই অঞ্চলে, আবার এদিকের যারা আছেন তারা আমাদের এখানে উপস্থিত হয়েছে। আজকে এই সভা থেকে কি বার্তা দিবেন? বার্তা একটাই, আমরা উন্নয়নের পক্ষে এবং সমাজের সমস্ত অংশের মানুষকে সমানভাবে শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে অন্নদাতা, যুবা, মহিলা এবং গরিব, তাদের কল্যাণে এই সরকার নিয়োজিত। বিরোধীদের পক্ষে তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? বিরোধীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? একটাই বার্তা, যে হতাশায় না ভুগে পজিটিভ চিন্তা করুন, সদর্থক চিন্তা করুন, যেটা ভালো সেটাকে ভালো বলতে শিখুন। অতীতের অভিজ্ঞতা থেকে নিজেদের পায়ের নিচে জমি কোথায়। সংঘর্ষ এড়ালেন পুলিশ, মুখোমুখি সংঘর্ষ এড়ালেন পুলিশ। এটা তো পুলিশের কর্তব্য। তাদের উপরে হয়তো ওই কলঙ্কটা দিয়ে প্রস্তুত, তো যার জন্য মুখোমুখি সংঘর্ষ হলে অনেক কিছু কেউ কাউকে ছেড়ে দিত না। বাজেট নিয়ে, বাজেটে আমরা কি পেয়েছি, আমজনতা কি পেয়েছি? মধ্যবিত্ত পেয়েছে বাজেট 12 লক্ষ কর ছাড়, কিন্তু সাধারণ জনগণের জন্য কি আছে, বেকারদের জন্য কি আছে? আমি যদিও বাজেট সম্বন্ধে এত কিছু ধারণা নেই, তো বলতে গিয়ে বলতে হয়। পরে সেদিন একটা মিটিং দেখলাম টাউন হলে, প্রচুর লোক। কাদের? সিপিআইএম এর। তখন এমএলএ তো সিপিআইএম। পাগলামি টাগলামি কত আর করবো?
ওই বড় বাজেট সম্বন্ধে জানেন না, সবাই কত বছর যাচ্ছে। আর লাইভ অনুষ্ঠানে এসে আমার কথা শোনেন, আমার গান শোনেন, এরকম নাকি? এটা কি সংস্কৃতি, কৃষ্টি? ঠিক আছে, যাই হোক, তো আমরা কি পেলাম? সাধারণ আম জনতা কি পেলাম বাজেট থেকে, এটা আগে মূল্যায়ন করতে হবে। আমি অর্থবিশ্বাসে বলবো আমি সব পেয়ে গেছি, এরকম হলে চলবে না। কে পেয়েছে? বেকাররা কি পেয়েছে? কর্মসংস্থানের কি ব্যবস্থা হয়েছে? মানুষের জন্য কি ব্যবস্থা করা হয়েছে? কর্মচারীদের সাথে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? ওখানে বিধানসভাতে বিল পাস হয়ে গেল, ওটা পুরান, যদিও ওদের প্রতিবাদটা একটু ছোট ছিল, তো এটা আমরা দেখছি। লাইভে এসে পাল্টা পাল্টা বলবো এটা দরকার নেই। আমরা কি পেলাম? মিছিলটা ছিল বাজেটের পক্ষে, বাজেটের বিপক্ষে। আমরা জানবো কোথা থেকে? বিরোধী যদি না থাকে ওরা তুলে ধরবে, সরকার পক্ষ আনন্দ করবে, হয়ে উল্লাস করবে। আমরা অভ্যস্ত, দেখতে দেখতে অভ্যস্ত। কারণ শচীন্দ্রলাল সিং, তন্ময় সেনগুপ্ত, ওদেরকেও তখন যদিও ছোট ছিলাম, জোড়াবল গাই বাছুর অনেক কিছুই দেখেছি। যাক, এটুকুই বললাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ। আমরা প্রত্যেকটা রাজ্যে বাজেটের বিরোধিতা করে বক্তব্য রাখি এবং মানুষের কাছে যাতে এই বাজেটটা কি ধরনের বাজেট, এই বক্তব্যটা রাখি। বাজেট আমরা দেখেছি, এই ধরনের বাজেট আমাদের এবারে এটা সবচেয়ে খারাপ বাজেট বলা যায়। আমজনতার জন্য জিরো বলা যায়, কিচ্ছু নেই আমজনতার জন্য। বরঞ্চ যে সমস্ত সিস্টেম, বিশেষ করে পরিষেবা ক্ষেত্রে খাদ্য সরবরাহ, শিশুদের খাদ্য টাকা কমিয়ে দিয়েছেন, তারপর শ্রমজীবীদের যে কাজ দেখাতে টাকা কমিয়েছেন, গ্রামোন্নয়ন টাকা কমিয়েছেন। এইভাবে দেখা গেছে যে শিক্ষাক্ষেত্রে টাকা কমিয়ে গেছে, স্বাস্থ্য পরিষেবা টাকা কমিয়েছে, অর্থাৎ পরিষেবা ক্ষেত্র যেটা জনগণের জন্য সমস্ত ক্ষেত্রে টাকা কমিয়ে দিয়েছে। তাহলে এই টাকাটা গেল কোথায়, কার জন্য? বাজেটে দেখা যায় যে এটা খুব কায়দা করে রেখে দিয়েছে, বড় লোকদের বেশ কিছু ছাড় দেবে এবং বড় লোকদের বেশ কিছু সুবিধা দেবে। জেনারেলি বাজেটে আগে ক্যাশ ট্রান্সফারটা থাকতো না, এখন দেখি বাজেটে ক্যাশ ট্রান্সফারটা আছে বড় লোকদের জন্য, বেকারদের কর্মসংস্থানের জন্য ক্যাশ ট্রান্সফারের সুযোগ করে দিয়েছে। এখন এরা কি এটা গিলে খাবে না সাধারণ মানুষের জন্য করবে? এটা গিলে খাবে। সেই বিষয়টা মাথায় রেখে আমরা প্রতিবাদে সামিল হয়েছি এবং আম জনতার কাছে বক্তব্য নিয়ে যাচ্ছি যে আমরা এই বাজেটের তীব্র বিরোধী এবং জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই বাজেট জনবিরোধী, এই বাজেট বড় লোক একচেটিয়া পুঁজি, ধনিক বণিকদের স্বার্থ রক্ষাকারী, আম জনতার স্বার্থ বিরোধী, জনস্বার্থ বিরোধী, এবং এই বাজেট কিছু ব্যক্তিগতভাবে পাইয়ে দেওয়ার জন্য, একচেটিয়া পুঁজি বড় লোকদের ব্যক্তিগতভাবে পাইয়ে দেওয়ার জন্য এই বাজেটটা তৈরি করা হয়েছে। এই কারণে রাস্তায় নেমে আমরা মানুষের কাছে খবরটা নিয়ে যাচ্ছি। মানুষ তার বাজেটে সবটা খবর জানে, দাবি করা ঠিক হবে না। জানে যারা ভালো, যারা জানে না তাদের কাছে আমরা বার্তাটা পৌঁছতে চাই আর সর্বপ্রথম মানুষকে আমরা রাস্তায় নামাতে চাই। কে গরিবের জন্য কথা বলছে? সিপিএম সন্ত্রাসী, সিপিএম ডেলি চাঁদাবাজি। বিজেপি আসার পরে কোন লোক বলতে পারবে না চাঁদা দিতে হচ্ছে। যে কোনো শ্রমিক চাঁদা দিতে হয় নাই। রিক্সা শ্রমিক বলুন, গাড়ি শ্রমিক বলুন, কর্মচারী বলুন, চাঁদাবাজি নেই। তার জন্য আজকে আমাদের এই বিজেপি সরকার, আমাদের 60 বছরের এই সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যের যেভাবে উন্নতি হচ্ছে, সবার জন্য উন্নতি হচ্ছে, তাই ওরা সহ্য হচ্ছে না। ওরা আজকে বেড়াচ্ছে, কংগ্রেস এবং সিপিএম
আজকে তারা আর একবার শুরু করছে বিভ্রান্ত করার জন্য, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার জন্য ওরা স্বপ্ন দেখছে। স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না তাদের। আমাদের মোদিজির নেতৃত্বে, মানুষের নেতৃত্বে আমরা কাজ করছি, সবার জন্য কাজ করছি। আপনারা সবাই দেখছেন যে আমাদের রাজ্যের মধ্যে কোনদিন এইভাবে কতদিন একসঙ্গে 2800-এর উপরে চাকরি একসঙ্গে ছেড়ে দিয়েছে। এই কিছুদিনের মধ্যে আরো 6,500 স্পেশাল এক্সিকিউটিভ অফার ছাড়া হবে। আমার এই কৃষ্ণপুর মধ্যেও 1-150 জন আমাদের যুবকরা এই চাকরিটা পাবে। পুলিশের চাকরি হবে, ফায়ার সার্ভিসের চাকরি হবে। তার জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন। সিপিএম এবং কংগ্রেস পুরো আর একবার বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আপনারা মাঠে ময়দানে নেমে তাদের সঙ্গে ফাইট করতে হবে, মোকাবেলা করতে হবে। ওদেরকে 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। 35 বছর ওরা আমাদের শোষণ শাসন করেছে, 35 বছর আমাদের অনেক পিছিয়ে গিয়েছে। তার জন্য আগামী দিন আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য, এই কৃষ্ণপুরের জন্য আমরা সিপিএম এবং কংগ্রেসকে 1 ফুটা মাটি আমরা ছাড়বো না, 1 ফুটা মাটি ছাড়বো না। ওরা যদি দেশের মধ্যে আরেকবার আসে আপনারা বিভ্রান্ত করবে। আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সরকার আসার পরে শান্তি। আজকে কেন্দ্রীয় যে জনবিরোধী বাজেট, মূলত এটা একেবারে উন্নয়ন বিরোধী, শ্রম সংকোচন, কৃষকদের ন্যায্য যে মূল্য ফসলের তার কোনো কথা নেই। বাজেট বরাদ্দ 3% উপরে কমিয়ে দিয়েছে। দেশের মানুষের উপর, সাধারণ মানুষের উপর কর বাড়ছে, কিন্তু যারা মধ্যবিত্ত কর্মচারী তাদের 12 লাখ টাকার উপর তার কর ছাড় দিয়েছে। আর কোনো নতুনত্ব এই বাজেটের মধ্যে নেই। এই বাজেট বাজারে আসলে আরো বেশি অনুন্নয়ন ভারতবর্ষের মধ্যে হবে। তাই এই বাজেটের বিরুদ্ধে আজকে আমাদের সারা দেশে হচ্ছে এটা, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন। যে বাজেট পেশ করেছেন দেশবাসীর জন্য, আমি বিশেষ করে বলবো এটা একটা ঐতিহাসিক বাজেট, সর্বকালের শ্রেষ্ঠ বাজেট। এই বাজেটের মধ্যে আমাদের আম জনতা প্রত্যেকটি অংশের মানুষের বিষয় তুলে ধরা হয়েছে, বিশেষ করে কৃষক, শ্রমিক, কর্মচারী, বেকার, মহিলাদের সবার অধিকার এবং তাদের যে চাহিদা পূরণের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজেট আমাদের পেয়েছি। এই জন্য আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে এবং এই জনকল্যাণমুখী বাজেটের জন্য আমরা নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সকল আমাদের কেন্দ্রীয় সরকারের যারা রয়েছেন প্রত্যেককে আমরা, কেন্দ্রীয় সরকারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা সকলেই জানেন যে গত 5 তারিখে আস্তাবল ময়দানে মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক শাহজির নেতৃত্বাধীন যে আমাদের মন্ত্রিমণ্ডল মন্ত্রিসভা রয়েছে, ওদের প্রত্যেকের প্রচেষ্টায় আমাদের প্রায় 2806টা চাকরি অফার বিলি করা হয়েছে। তাই আমরা আদরণীয় আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি সহ সকল মন্ত্রিসভার আমাদের যারা মন্ত্রীগণরা রয়েছেন, আমাদের ত্রিপুরা সরকারকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে 8 নং টাউন বড়দালি মণ্ডলের পক্ষ থেকে আমরা আমাদের বাজেট অধিবেশনে আমাদের মহামান্য যিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি, আপনারা সকলেই জানেন ওনার ভাষণকে কেন্দ্র করে আমাদের যারা কংগ্রেসের নেতৃত্ব সোনিয়া গান্ধীজি, উনি কুরুচিকর মন্তব্য উনি করেছেন। তাই আমরা জাতীয় কংগ্রেসের সেই নেত্রীকে আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা এই মূলত 3টি ইস্যুকে নিয়ে আজকে আমরা আমাদের 8 নং টাউন বড়দালি মণ্ডলের পক্ষ থেকে আমরা র্যালি বের করছি। আমাদের মাঝে রয়েছেন আমাদের স্টেটের নেতৃত্ব, তাপসদা রয়েছেন আমাদের বিক্কি প্রসাদ রয়েছেন, আমাদের স্টেটের আমাদের রঘুরাজ বড়াল রয়েছেন এবং আমাদের নারুদা রয়েছেন, আমাদের কর্পোরেটররা আজকে থাকবেন, মণ্ডলের নেতৃত্বরা সকলে থাকবেন। সকলে মিলে আজকে আমরা এই
র্যালিতে বেরোচ্ছি এবং বিশেষ করে আমরা দেখতে পেয়েছি আমাদের বাজেটকে নিয়ে সিপিএম একটা র্যালি করেছে। আপনারা সকলেই জানেন যে সিপিএম বরাবরই মানুষের সাথে মিথ্যাচার ওনারা করেন এবং সিপিএমের যে আদর্শ ওনারা শুধু পার্টি করেন। আর আমরা সবসময় আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি। পাশাপাশি কংগ্রেস যারা রয়েছেন ওনারা দেখছেন যে ওনারা ব্যক্তিগত রাজনীতি করেন, কংগ্রেসের নেতৃত্বের জন্য ওনারা কাজ করেন, কিন্তু আমরা বরাবরই আমাদের ভারতীয় জনতা পার্টি বরাবরই আমরা মানুষের কাজ করি, মানুষের জন্য কাজ করি, সামাজিক কাজ করি, সেইগুলি নিয়ে আমরা সবসময় থাকি। আজকে আমরা এই বাজেটের জন্য আমরা আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, আমাদের আদরণীয় প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকে আমাদের এই চাকরি অফার এইভাবে বিলি করার জন্য প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমরা জাতীয় কংগ্রেসে সোনিয়া গান্ধীকে আমরা ধিক্কার প্রকাশ করছি, ধিক্কার আমরা জ্ঞাপন করছি, কারণ উনি আমাদের জনজাতি অংশের নেতৃত্ব আমাদের দ্রৌপদী মুর্মুজিকে ওনারা পরিচিতর মন্তব্য করেছেন। সকলের মাধ্যমে আমরা বলবো যে ভারতীয় জনতা পার্টির সাথে আপনারা সকলেই থাকেন, আমরা সর্বদা মানুষের জন্য কাজ করি, সেটা আমরা বারবারই প্রমাণ করেছি, আমরা আগামী দিনেও মানুষের জন্যই কাজ করব। ধন্যবাদ। আমাদের মাননীয় মোদীজি, প্রধানমন্ত্রীজি এবার খুব সুন্দর একটা বাজেট দিয়েছে। এই বাজেট সমর্থনে আজকে আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা একটা মিছিলের মাধ্যমে বেরিয়েছি ওনাকে সমর্থন জানানোর জন্য। আমরা এখানে সব 8 বদলি মন্ডল থেকে আমরা এখানে সবাই। তারপরেও তারা সরকারে আছে, তারা ভারতবর্ষের মানুষের সমস্যা সমাধানের জন্য কাজ করে না। আমরা কি জানি, ভারতবর্ষ যে কোনো দেশে সরকার তৈরি হবে, তারা মানুষের ভোটে তৈরি হবে, মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের দেশে যারা সরকার আছে কল্যাণে কাজ করছে। আমি দাবি সনদ ইত্যাদি আমাদের বিভাগীয় সম্পাদক বলেছেন, আমি সেই দাবি সনদ ধরে নির্দিষ্ট কথা বলতে চাই না। এই দাবি আদায়ের পক্ষে লড়াই হচ্ছে, যুবকরা লড়াই করছে, আমরা লড়াই করছি। কিন্তু প্রশ্ন হলো, এই যে সরকারটা দিল্লিতে আছে, যাদের দায়িত্ব জনকল্যাণে, তাদের কল্যাণের চিন্তা আছে? আমি এখানে বিজেপি বন্ধু যদি থাকেন তাদের কাছেও বলবো, তাদের কাছেও জিজ্ঞাসা করব, একটা দেশের সরকার প্রতি বছর একটা বাজেট তৈরি করে, আমাদের দেশেও বাজেট তৈরি হয়, 5 বছরের জন্য একটা পরিকল্পনা তৈরি হয়। গত কদিন আগেও পরিকল্পনা কমিশনের লোকরা আমাদের রাজ্যে এসেছিলেন, তারা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের সাথেও কথা বলেছেন। আর প্রতি বছর সরকার মার্চ মাসে বাজেট করে। বাজেট মানে দেশের ভবিষ্যতের আয়না, কিভাবে দেশ চলবে। 19-এ পার্লামেন্ট নির্বাচন হয়েছে, 2023-এ 24-এ নির্বাচন হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি যেই বাজেট পেশ করেছেন, সেটা মধ্যবিত্ত থেকে শ্রমিক থেকে কৃষক থেকে আরম্ভ করে সবার কল্যাণের জন্য তিনি যুগান্তকারী বাজেট পেশ করেছেন। তাই আমরা এমন বাজেট আমরা কোনো সময় দেখিনি। বাজেট নিয়ে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আমার অনুরোধ থাকবে। আমার পূর্ববর্তী বক্তা অঞ্জন দা পুরো পাই টু পাই যে বাজেট আপনাদের সঙ্গে উনি শেয়ার করেছেন, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে উনি আলোচনা রেখেছেন। তার মধ্যে আমি আর বিস্তৃত আলোচনা করতে যাই না, আমি জাস্ট কয়েকটা পয়েন্ট ওনার সঙ্গে আমি জড়িত করব। এবারের যে বাজেট, জনদরদি বাজেট, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনার যে চিন্তাধারা, বিকশিত ভারত যে গঠন বা বিকশিত ভারত যে স্বপ্ন, সেটা তখনই সম্ভব হবে যখন এই দেশের নাগরিক, এই দেশের জনগণ সবাইকে আমরা যদি মধ্যবিত্ত পরিবারকে যদি শক্ত করতে পারি, তখনই আমাদের বিকশিত ভারত গঠন করতে পারবো আমরা। আপনারা শুনলেন বাজেটের পক্ষে বিপক্ষে নেতাদের বক্তব্য। আরো অনেকে কথা বলছেন, বিভিন্ন জায়গায় কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। সার্বিক দিক থেকে বাজেট নিয়ে বলা যেতে পারে সব মহলের সরব। যারা বিজেপির শাসকের আছেন তারাও যেমন প্রচার করছেন, বিরোধীরাও প্রচার করছেন, কিন্তু সাধারণ মানুষ কি পেল ত্রিপুরা, কি পেলেন ত্রিপুরা নাগরিকরা, সব মিলিয়ে চর্চা আলোচনা চলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।